গায়ের পশম দানা কারণের মতন তথ্য উপাত্ত সামনে আসছে। আওয়ামী লীগ ফিরে আসছে, ইভেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে, এমনই চাঞ্চল্যকর তথ্য আজকে গণমাধ্যমে আসলো। রাজনীতিতে আরো বড় সারপ্রাইজ নিয়ে আসলো জামাত ইসলাম। এত বড় সারপ্রাইজ জামাত ইসলামের 84 বছরের ইতিহাসে এটা ঘটেনি। 84 বছরের ইতিহাসে এই প্রথম এই ঘটনা ঘটলো। 84 বছরে জামাত ইসলামী ক্ষমতা যেতে পারেনি। 84 বছরের পর যে ঘটনা ঘটছে, এই ঘটনা জামাতকে ক্ষমতা নিয়ে যাবে। জামাত এই কাজ করেনি, কেন করেনি? এরকম ক্ষমতার দ্বার প্রান্তে আসেনি। ক্ষমতার দ্বার প্রান্তে এসেছে, ঘটনা ঘটাচ্ছে, এইভাবে ক্ষমতায় যাবে। ইতিহাস রচিত হলো বাংলাদেশে। ডক্টর ইউনূস যে কি ধরনের প্লেয়ার সেটা আবারও উনি প্রমাণ করে দিলেন। দীর্ঘদিন ধরে জাতির ইতিহাসের এত বড় রক্তক্ষরণ, স্বাধীন বাংলাদেশের রাজধানীর বুকে এতগুলো সামরিক বাহিনীর অফিসারকে হত্যা করা হয়েছে, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক বাহিনী, সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয়েছিল, সেটার সঠিক তদন্ত এতদিন পর্যন্ত আলোর মুখ দেখেনি। সেই জিনিসটা এই সরকার করেছেন, জাতির সামনে উন্মোচন করেছেন। পেছনের কারা মাস্টারমাইন্ড ছিল, কারা হত্যাকারী ছিল, কারা এটার বেনিফিশিয়ারি, কেন এটা করা হয়েছিল, কি উদ্দেশ্য ছিল, এটা মনে করি আমাদের জাতির জন্য অনেক বড় সাহসী কাজ হয়েছে। খবর হলো ট্রাইব্যুনালে নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান, যিনি কিশোরগঞ্জ থেকে বিএনপির হয়ে লড়ছেন। বিএনপি যতবার বলবে রাজাকার মুক্তিযুদ্ধের বিরোধী, ততবার জামাত আর শিবিরের বাক্সে পয়েন্ট জমা হবে। রাজনীতি করে বিএনপি আর পয়েন্ট পায় জামাত, আবার ছাপ্পা মেরাতে। বিএনপির যারা অ্যান্টি ইন্ডিয়ান ভোটার, তারা বিএনপি থেকে মুখ ঘুরাই নিতেছে। এখন এমন অবস্থা হয়েছে, জামাত যদি ইন্ডিয়ার সাথে হাত মিলায়ও, তাও পাবলিকে ধরে নেবে জামাত অ্যান্টি ইন্ডিয়া। আমি এই কোর্ট মানি না, এই কোর্টের আমি বিচার মানি না। জনাব ফজলুর রহমান আনকন্ডিশনাল অ্যাপোলজি দিয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ভারতীয় সালাউদ্দিন গঙ্গের কারণে। কারণ ভারতীয় সালাউদ্দিন গঙ্গরা চাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের আগে যেই অল্প সময় আছে, এই অল্প সময়ের মাঝখানে যত দ্রুত বেগম জিয়াকে পৃথিবী থেকে বিদায় করা যায়, তত দ্রুত তারা একদিকে তারেক রহমানকে দেশে আসতে দিবে না। জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে জয়, সজীব ওয়াজের জয় এবং পলকের বিচার হচ্ছে। যে ভারত বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, কয়েকদিন আগে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব, তিনি আপনার সম্প্রতি ভারত সফর করে আসছিলেন। সেখানে যে জাতীয় নিরাপত্তা, তার সাথে নিরাপত্তা উপদেষ্টার সাথে কিন্তু একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠকে গোপন ষড়যন্ত্র নাকি হয়েছে, আর এই সকল চাঞ্চল্যকর তথ্য কি দিয়েছে, ওয়ান কাইন্ড অফ অতিরিক্ত গুজব, অতিরিক্ত মিথ্যা বলে, মানে বিকাশ নুরুর দলের যিনি আছেন রাশেদ, মানে কি বলে নিজেও মাঝে মাঝে বোঝে না। মোশাররফ করিমের একটা নাটক দেখছিলাম, ওয়াও না ওয়াও, ওই যে ক্ষেতের মধ্যে নেমে কৃষকে, আরে আমার দেশের কৃষক, কয়েকদিন আগে আমার দেশের রত্ন, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো রাশেদ যে এই তথ্য দিচ্ছে, রাশেদের কোন গোয়েন্দা সংস্থা এই তথ্য দিচ্ছে, সেটা হচ্ছে একটা প্রশ্ন। মানে এরা মাঝে মাঝে এমন কথা বলে পুরো দেশের মধ্যে আউলাই ফেলে। আচ্ছা, কি বলছে, যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশ বিদেশে নানান ষড়যন্ত্রের আভাস মিলছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ বলছে, বাংলাদেশ এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের সাম্প্রতিক যে বৈঠক ছিল, সেই বৈঠকে নাকি আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনের সুযোগ করে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তো ওই সময় কি রাশেদের কোনো লোক ওইখানে উপস্থিত ছিল বা এদেরকে পাত্তা দিচ্ছে, ওই লেভেলে গেছে? এদের কাজে হচ্ছে দেশে গুজব ছড়ানো। আওয়ামী লীগ থাকতো এরা সারাদিন গুজব ছড়াইতো, এখনো গুজব ছড়ায়। এই দলটাই গুজববাজ হয়ে গেছে। রাশেদের দাবি, রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে। অবশ্যই ঝড় তোলার কথা, কেউ ইয়ানাফসি পড়তেছে, শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আওয়ামী লীগ নির্বাচন করবে, এই ঘোষণা আসার পর এই দেশে অর্ধেক মানুষ আবার গর্তের মধ্যে ঢুকে যাবে, এটাই হচ্ছে বাস্তবতা। আর এর মধ্যে রাশেদরা সবার আগে দৌড়ে পালাই যাবে, এটাই হচ্ছে বাস্তবতা। এটা নিয়ে ভয়। এখন রাশেদের দাবি যে সংশ্লিষ্ট কোনো রাষ্ট্রীয় পক্ষ এ পর্যন্ত কোনো বিষয়ে মন্তব্য করেনি। তা আমরা তো দেখছি না, আমরা তো দেখছি প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার সুযোগ নেই, এরকম তথ্যই তো দেখছি। নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে, আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা দল থেকে ওঠে নাই। ট্রাইব্যুনাল 1 আন্তর্জাতিক অপরাধ আদালতের যে বিচার, সেখান থেকে আমরা তো কোনো রকম আওয়াজ, কোনো কিছু দেখি না। কিন্তু রাশেদ জিন পাঠাইছিল সম্ভবত আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেবের সাথে, ওই জিন আইসা ওনারা নিশ্চয় সবকিছু বলে দিছে, মানে এটাই তো মনে হচ্ছে। অথবা ওই বৈঠকে ভারতের মধ্যে রাশেদের এত বড় হাত আছে যে ভারতের কথা তলে তলে হয়তো তিনি শুনছেন। বাংলাদেশের জনগণের রায় নিয়ে নয়, বরং পর্দার আড়ালে বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার চেষ্টা চলছে। দিল্লি ও ঢাকার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনের প্রক্রিয়া, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, যেখানে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক সুবিধা তৈরির বিষয়টিও বিবেচনা নেওয়া হয়েছে বলে রাশেদের অভিযোগ। তার বক্তব্য, দেশের ভেতরে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা এবং বিরোধীদের রাজনৈতিক কার্যক্রম সীমিত করার মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। এই আলোচনায় ভারতকে ব্যবহার করে আঞ্চলিক নিরাপত্তার যুক্তিতে, যা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপের শামিল। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বা সাধারণ যারা একটু বুঝের মানুষ আছেন, তারা বলছেন যে আসলে এইখানে
আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো আলাপ আলোচনা হয়নি। হয়তো ভারত বাংলাদেশের মধ্যে যে একটা কি বলা হয় যে সম্পর্কের অবনতি আছে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে রাজনৈতিক মহল, পুরো পাকিস্তানের সাথে এই মুহূর্তে বাংলাদেশের সম্পর্ক, সবকিছু মিলিয়ে এখানে যাই আছে, সম্ভবত ওই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে। আর রাশেদের এই বক্তব্যের পর সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর আওয়ামী লীগের নেতারাও বরাবর মতো দাবি করে আসছেন নির্বাচন কমিশন আছে, যাই হোক জরুরি না। এখন রাশেদ খানদের এরকম বক্তব্য মাঝে মাঝে জাতির মধ্যে বিভাজন তৈরি করে, বুঝে শুনে দেয় নাকি মন যা আসে মাইক সামনে পেলে বলে, এটা তারাই ভালো জানে। কারণ আমরা দেখছি ফারুক মাইক খেয়েছে। রাজনীতিতে আরো বড় সারপ্রাইজ নিয়ে আসলো জামাত ইসলামী। এত বড় সারপ্রাইজ জামাত ইসলামীর 84 বছরের ইতিহাসে এটা ঘটেনি। 84 বছরের ইতিহাসে এই প্রথম এই ঘটনা ঘটলো। 84 বছরে জামাত ইসলামী ক্ষমতা যেতে পারেনি। 84 বছরের পর যে ঘটনা ঘটছে, এই ঘটনা জামাতকে ক্ষমতা নিয়ে যাবে। জামাত এই কাজ করেনি। কেন করেনি? এরকম ক্ষমতার দ্বার প্রান্তে আসেনি। ক্ষমতার দ্বার প্রান্তে এসেছে, ঘটনা ঘটাচ্ছে, এইভাবে ক্ষমতায় যাবে। জামাত ক্ষমতা যাবে এই বিষয়ে তেমন সন্দেহ সংশয় নেই, এটা বিএনপিও জানে, বিএনপি বুঝে গেছে। এই জন্য বিএনপি নেতারা বেসামাল কথাবার্তা বলছে। আব্বাস বলছে জামাতের জন্য আওয়ামী লীগ ভালো ছিল, অমুক তমুক, নির্বাচনে পরিবেশ নাই, আবার নির্বাচন পেশাতে রিট করে, ওই রিটকারীর ইন্ধনদাতা হিসেবে বিএনপিকে খুঁজে পেলেও পেতে পারেন, বলা যায় না। জামাত জিতবে এটা বিএনপি বিশ্বাস করে। তো দর্শক, একটা দল, ধর্মভিত্তিক দলটাও আবার তারা ক্ষমতা যাবে, 84 বছরে যেতে পারেনি, এত সহজ নয়। এই জার্নি অনেক কঠিন। সেই কঠিন পথ জামাত পাড়ি দিয়ে একদম শেষ প্রান্তে চলে এসেছে। এখানে জামাতকে অসাধারণ অনেক দক্ষতা এবং যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে এবং হবে। জামাত সেটা দিয়ে যাচ্ছে। একটা দল ক্ষমতা আসার জন্য যে পরিমাণ জনমত বা জনসমর্থন থাকা দরকার, সেটা জামাতের আছে, বরং সারপ্লাস আছে। আইআরআই জরিপ থেকে শুরু করে দেশি বিদেশি বিভিন্ন জরিপ এটা স্পষ্ট হয়েছে। আর জরিপে নানান লিমিটেশন থাকে, এই জন্য বলবো জরিপ, ইনস্টিটিউশনাল জরিপ, ফান্ডের জরিপ, ওটা বাদ দেন। আপনি নিজেই একজন জরিপকারী। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কাজের লোক, রিক্সা চালক, ভ্যান চালক, কলিওয়ালা, মজুরওয়ালা, মুরগি বিক্রেতা, সবজি বিক্রেতা, তাদের কাছে জিজ্ঞেস করেন, আপনি সার্ভে করেন, আপনি বুঝতে পারবেন যে জামাতের জনপ্রিয়তা বিএনপির চাইতে কত এগিয়ে। শুধু জনপ্রিয়তা থাকলেই হয় না, অনেক ওয়াইজ ডিসিশন নিতে হয়। প্রার্থী সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের মতো একটা মাল্টি কালচারাল ডাইভার্সিফাইড কান্ট্রিতে একটা ধর্মভিত্তিক দল ক্ষমতা আসবে, তাদেরকে সেভাবে ইনক্লুসিভ হতে হবে, ওয়াইজ হতে হবে এবং খাপ খাওয়ানোর মতো যোগ্যতা, দক্ষতা থাকতে হবে। যার স্টার্টিং আমরা ডাকসু থেকে দেখেছি। ডাকসু সহ বড় বড় 4 বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের প্যানেলে নারী, অমুসলিম, পাহাড়ি সব ছিল। কিন্তু জামাতে 84 বছরে কোনো পাহাড়ি যিনি মুসলিম নন, জামাত নেতা, জামাতের লেজিসলেচার ক্যান্ডিডেট আপনি দেখেননি। কোনো হিন্দু জামাতের ক্যান্ডিডেট 84 বছরে আপনি দেখেননি। তো জামাত 2 দিন আগে সারপ্রাইজ দিল, জেলা আমিরকে বসিয়ে দিয়ে সাংবাদিক ওয়ালিউল্লাহ নোমানকে নমিনেশন দিয়েছে জামাত। এর মানে ইনক্লুসিভনেস কত প্রকার কি কি জামাত দেখিয়ে দিয়েছে, ক্ষমতা আসার জন্য যা দরকার সব। এরপরে এবারকার জামাতের আরো বড় চমক, এটা হচ্ছে এখন সাংবাদিক অতীতে জামাতে অনেক নমিনেশন পেয়েছে, কিন্তু জামাতের সাংগঠনিক কাঠামোতে ছিল না, হঠাৎ করে নমিনেশন পেয়েছে। এটা ওয়ালিউল্লাহ নোমানের ক্ষেত্রে প্রথম। কামরুজ্জামান সাহেব বড় সাংবাদিক ছিলেন, জামাত নেতা ছিলেন। কাদের মোল্লা সাহেবও সাংবাদিক ছিলেন। এরকম অনেক সাংবাদিক জামাতের নমিনেশন পেয়েছে, কিন্তু ওয়ালিউল্লাহ নোমানের মতো হঠাৎ করে এসে নমিনেশন পেয়েছে রানিং জেলা আমিরকে বসিয়ে দিয়ে। দিস ইজ ফার্স্ট টাইম। এবার কি ঘটেছে একটু নড়ে চড়ে বসেন, জামাত কি করেছে। যারা জামাতকে ক্ষমতায় দেখতে চায় না, তারা কল্পনা করতে পারেনি যে জামাত এই কাজটা করবে। যারা জামাতকে প্রতিক্রিয়াশীল বলে, যারা জামাতকে মৌলবাদী বলে, জামাত এই সিদ্ধান্ত নিতে পারবে। এটা যা শুরু, সামনে আরো অনেক কিছু দেখবেন। জামাতের চমক দেখতে দেখতে, সারপ্রাইজ দেখতে দেখতে সারপ্রাইজড হয়ে আপনি হার্ট অ্যাটাকও করতে পারেন, আপনি যদি ভারতের দালাল হয়ে থাকেন। খুলনা 1 ডাকব বটিয়াঘাটা আসনে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হিসেবে, মানে জামাত ইসলামী সমর্থিত প্রার্থী হিসেবে বাবু কৃষ্ণ নন্দীর নাম চূড়ান্তভাবে অনুমোদন করেছে জামাত ইসলামী। সব গণমাধ্যমে আসছে, এই নিউজ ভাইরাল। তাহলে দর্শক, ইতিহাসে প্রথম জামাত ইসলামী কোনো হিন্দু প্রার্থীকে নমিনেশন দিল, অতীতে দেয়নি। একজন দিয়েছে, আরো অনেক দেখবেন। কমপক্ষে 10 জন হিন্দুকে জামাত নমিনেশন দিতে পারে, 10 জন। গোপালগঞ্জে দেখবেন, আরো বিভিন্ন জায়গায় দেখবেন। এবং বিএনপির হেভিওয়েট হিন্দু প্রার্থীকে জামাতের হেভিওয়েট হিন্দু প্রার্থী মোকাবেলা করবে। এবং জামাতের নারী প্রার্থী, জামাত এমন নারী প্রার্থী দেবে, ওই রকম কোন নারী প্রার্থী বিএনপিতে নাই। বুয়েট ইঞ্জিনিয়ার, প্রফেসর, বিশেষজ্ঞ ডাক্তার, এরকম নারী বিএনপি খোঁজেও পাবেন এখন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে, ইউরোপ আমেরিকা বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে এসে জামাতের নির্বাচন করবে নারীরা।
জামাত যে কি সারপ্রাইজ দিবে সামনে আপনি দেখবেন। অনেকে সাধারণ জনগণ খুশি হতো যদি পিনাকি ভট্টাচার্য এবং মাহমুদুর রহমানকে নমিনেশন দেওয়া যেত। পিনাকি ভট্টাচার্য যে কাজ করছেন তার জন্য এই কাজই জরুরি। আমাদের রাজনীতিটা আসলে আরো ভালো করতে জামাতে আসলে সবথেকে খেলা জমতো, এবং পিনাকির যে দর্শন, চিন্তা, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই, সেটা এখানে ভালোভাবে করতে পারতেন। মাহমুদুর রহমান সবচেয়ে ফিট, নিশ্চিত জামাতের এমপি এবং মন্ত্রী হতে পারতেন। ঢাকা কোনো আসন থেকে মাহমুদুর রহমানকে দিয়ে ইলেকশন করানো যেতে পারে। এই শরীফ ওসমান হাদি, তাকেও জামাত সমর্থন দিয়ে যেতে পারে, বলা যায় না। সাদিক কায়েমদেরকেও আনতে পারে, বলা যায় না। যা দরকার, ক্ষমতায় আসতে বৈধ যে সিদ্ধান্ত দরকার সব জামাত করবে। আলেম ওলামাদের মধ্য থেকেও চমক দেন। মিজানুর রহমান আজহারি রিজার্ভ ফোর্স। আর সরাসরি নিম্নকক্ষে নির্বাচন না করলেও উচ্চ কক্ষে আরো অনেক চমক দেখবেন যে কারা কারা আসে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামাতের প্রার্থী হবে দেখবেন। যাদেরকে এখন প্রার্থী হিসেবে দেখছেন তারা থাকবে না অনেকে, এবং টু শব্দ হবে না, সবাই মেনে নেবে চুপচাপ। দর্শক, জামাত 10 জন হিন্দু প্রার্থী করতে পারলে সারা বাংলাদেশে হিন্দুদের মধ্যে নড়াচড়া শুরু হয়ে যাবে। হিন্দুরা জামাতকে নিরাপদ আশ্রয় মনে করে জামাতকে ভোট দিবে। বিএনপি যদি 100 হিন্দুকেও দেয়, জামাত 10 জন বা 5 জন হিন্দুকে নমিনেশন দিয়ে জাগরণ সৃষ্টি করতে পারবে, হিন্দু সমাজকে যেভাবে নাড়া দিতে পারবে, বিএনপি 250 জনকে দিয়েও সেটা পারবে না। তো জামাত সেদিকে যাচ্ছে, হিন্দু প্রার্থীকে অলরেডি নমিনেশন দিয়েছে। বাবু কৃষ্ণনন্দী দাদা, আপনাকে স্বাগত। এবং এরপরে নারী প্রার্থীদের কিছু চমক দেখবেন, আর একদম মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় বা এই টাইমে চূড়ান্ত চমক দেখবেন। তার আগ পর্যন্ত আপনি চূড়ান্ত হিসাব নিকাশ দেখবেন না। স্বতন্ত্রভাবে নমিনেশন বা নির্বাচনী কাজ টাজ করছে এরকম অনেককে জামাত সমর্থন দিয়ে দিবে। বিএনপি প্রার্থীকে পরাজিত করতে বৈধ যা করা দরকার জামাত সেটা করবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। শিশির মনির শিশির মনির যেসব থিওরি দিচ্ছে এটা বিএনপি কারো মাথায় ঢুকছে। 40% হিন্দু অধ্যুষিত এলাকার নিশ্চিত এমপি শিশির মনির। তার মানে হিন্দুদেরকে কিভাবে অনুপ্রাণিত করতে হয় এটা জামাত শিখেছে। সারা বাংলাদেশে সব প্রার্থীরা আবার হিন্দুদের কাছে যেতে পারেনি, অনেকের আবার সেই সক্ষমতা নাই, কিন্তু তার এলাকা হিন্দু অধ্যুষিত। কিন্তু এই যে কৃষ্ণনন্দীদের নমিনেশন দেওয়া, আরো কিছু সিদ্ধান্ত, এগুলো তো অটোমেটিক্যালি পুরো হিন্দু সমাজ দাঁড়িপাল্লার পক্ষে ঝাঁপিয়ে পড়বে জামাতের প্রার্থী তাদের কাছে যেতে না পারলেও। নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান, যিনি কিশোরগঞ্জ থেকে বিএনপির হয়ে লড়ছেন। ফজলুর রহমান খুবই আলোচিত একজন নেতা। তিনি কয়েকদিন আগে বলেছিলেন যে এই ট্রাইব্যুনাল মানি না, এমন একটা বক্তব্য চ্যানেল 24 প্রকাশিত হওয়ার পর ট্রাইব্যুনাল এটি নজরে আনে এবং তাকে তার আদালতের তার ওকালতির সনদ সহ হাজির হতে নির্দেশ দেওয়া হয়। বোঝাই যাচ্ছে যে ট্রাইব্যুনাল এটা খুবই সিরিয়াসলি নিয়েছে এবং এই ব্যাপারে হয়তো একটা শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেবে। 8 তারিখে সম্ভবত তার হাজিরার দিয়েছিল, কিন্তু তার আগে ফজলুর রহমান নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছে। আসলে আদালতে ক্ষমা চাইলে আর এটা মার্জনা করে, সেটা হয়তো রীতি। কিন্তু ফজলুর রহমান যেহেতু একজন রাজনীতিক, তিনি মুক্তিযোদ্ধা, তার একটা লম্বা ছাত্র নেতা হিসেবে ক্যারিয়ার আছে, রাজনৈতিক জীবনে উত্থান পতন থাকা সত্ত্বেও তিনি একজন সৎ মানুষ এবং মুক্তিযোদ্ধা, এটা হচ্ছে তার বড় পরিচয় এবং বিএনপির নিঃসন্দেহে একটা অ্যাসেট। কিন্তু মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিষয়ক বেশ কড়া বক্তব্য, জামাতের বিরুদ্ধে কড়া বক্তব্য, এসব কারণে বেশ তিনি বিতর্কিত হয়েছেন। জুলাই আন্দোলন অভ্যুত্থান নিয়েও তিনি মন্তব্যের কারণে রোশনালে পড়েছেন। তার বাসার সামনে বিক্ষোভ হয়েছে, ককটেল নিক্ষেপ হয়েছে, দল থেকে তিনি সাসপেন্ডও হয়েছেন। পরে আবার সাসপেনশন প্রত্যাহার করে তাকে নমিনেশন দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও বিতর্ক থেমে থাকেনি, তিনি বেশ কঠিন কথা বলেন এবং সেই কথাগুলো শিরোনাম হওয়ার কারণে ফজলুর রহমানকে নিয়ে একটা মোটামুটি সংবাদের একটা খোরাক, এবং এটা তার রাজনৈতিক জীবনকেও বেশ বিতর্কিত করেছে। এবং জামাত সহ এই বলয়ের যারা রাজনীতি ধারণ করেন তারা সুযোগ পেলেই ফজলুর রহমানকে পাল্টা জবাব দেয়। যেহেতু সামনে নির্বাচন এবং অনেক পথ পাড়ি দিতে হবে, বিএনপিও একটা ভারসাম্যমূলক রাজনীতি করছে। বিএনপি খুব অ্যাগ্রেসিভ কথাবার্তা বলছে না, যদিও সাম্প্রতিক সময়ে এখন রাজনীতির প্রধান প্রতিপক্ষ হচ্ছে জামাত ইসলাম, ফলে জামাতকে সমালোচনা করছে, অন্যদিকে জামাতও বিএনপিকে সমালোচনা করছে। এরকম পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ফজলুর রহমান আবার বেশ কড়াভাবে কথা বলেন। সেই কথাগুলো এমন ভাবে আসে যেটা প্রতিপক্ষরা সহ্য করতে পারে না এবং এই জন্য তারা নানা প্রক্রিয়ায় তাকে কুপকাত করার চেষ্টা করে। চ্যানেল 24-এও তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা আবার ভিন্ন প্রেক্ষাপটে। এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হয়তো তিনি কথা বলেছেন। যেহেতু তিনি আইনজীবী, সুতরাং দ্রুত ট্রাইব্যুনালের এটা নজরে এসেছে এবং সেই ব্যাপারে তাকে শোকজ করেছে, তাকে হাজির হতে বলেছে। কিন্তু সম্ভবত হাজির হওয়ার আগেই লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এর ব্যাপারে আর কোনো নেই যে তিনি ভুল করেছেন। এখন আদালত হয়তো সেটি মার্জনা করবে। তবে ফজলুর রহমানের জন্য এগুলি মানে নানা রকমের বিপদ সংকেত, যেটা তার সামনে যেহেতু নির্বাচনী চ্যালেঞ্জ আছে, ফলে তিনি সেভাবেই হয়তো এখন তার নির্বাচনী কৌশল ঠিক করবেন। দর্শক, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেখ হাসিনা, আওয়ামী লীগ, কামাল, টিউলিপ, জয়, রেহানা
সবার বিরুদ্ধে ডক্টর ইউনূস অভাবনীয় ঘটনা ঘটিয়ে দিচ্ছে। দর্শক দেখেন, হাসিনা যা পারেনি সবকিছু ইউনূস পাচ্ছেন। হাসিনা বিএনপিকে, তারেক রহমানকে অনেক ভয় দেখিয়েছে, কিন্তু তাদেরকে তো আর ধরে আনতে পারেনি। তারেক রহমান জানতেন যে যতই রায়টা হোক ওতে আমার কিছুই হবে না। তিনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে বসেছিলেন যে তাকে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হাসিনা ধরে নিতে পারবে না। এবং শেখ মুজিবের খুনি যারা বিপ্লবী কানাডা এবং যুক্তরাষ্ট্রে আছেন, তারাও জানতো যে কোনোদিন হাসিনা ধরে নিতে পারবে না, ওটা ফাও কথা। কিন্তু ইউনূস কি করেছেন দেখেন। ইউনূস হাসিনা, কামাল, আওয়ামী গং ভারতে তাদের সবচেয়ে পছন্দের জায়গায় আছে। মায়ের পেটে যেরকম সন্তান নিরাপদ, আল্লাহ নিরাপদ রাখেন, খাওয়া দাওয়া কোনো কিছুর চিন্তা নাই, ডিমের মধ্যে যেরকম কুসুম নিরাপদ, এর চাইতেও বেশি নিরাপদ ভারতে আওয়ামী লীগ, হাসিনা, কামাল। কিন্তু ইউনূস এমন মাল, এখন ভারত ছেড়ে পালাচ্ছে হাসিনা, ভারত ছেড়ে পালাচ্ছে কামাল। হ্যাঁ, কামালেরটা শুরু, কারণ কামালকে নিয়ে প্রথমে নড়াচড়া দিচ্ছি ইউনূস। খবর, ভারত ছেড়ে বা নিরাপদ আশ্রয়ের খোঁজে কামাল। কোনোদিন কেউ কল্পনা করেছেন যে ভারতে যাওয়ার পর যে ভারত হাসিনা আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে এবং বর্ডার খুলে দিয়েছে, নিয়ম অনুযায়ী যদি কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করে তাহলে তার জেল হবে, তার গ্রেপ্তার করবে। কিন্তু আওয়ামী লীগের সব নেতারা ইমিগ্রেশন ছাড়া বর্ডার ক্রস করে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে, আর ভারত তাদের নিজেদের ভিতরকার আইন লঙ্ঘন করে সবাইকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে 1971 সালের মতো। কিসের বর্ডার খুলে দাও, সবাইকে অ্যাসাইলাম দিয়ে দিই, রিফিউজ স্ট্যাটাস দিয়ে দিই, সেরকম। এত নিরাপদ আশ্রয় থেকেও ইউনূসের সাথে পারলেন না। এখন কামাল ভারত ছেড়ে কোথায় যাবেন, এবং ভারতে কোন জায়গায় আছেন গা ঢাকা দিয়েছেন, বাসা এক জায়গা থেকে এক জায়গায় চেঞ্জ করেন। এর মানে ভারতে থেকেও শান্তি নেই। এটা কামালের ক্ষেত্রে শুরু, কিন্তু হাসিনার ক্ষেত্রে শুরু হয়ে যাবে। দেখবেন হাসিনা, আমি তো আগেও বলেছি, হাসিনা এখন থার্ড কোনো কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করছে, যার সাথে বাংলাদেশে কোনো এক্সট্রাডিশন ট্রিটি নেই বা ফিরিয়ে আনা সম্ভব নেই। পূর্ব তিমুর, ইউরোপের দেশে আশ্রয় নেই। কামাল চাচ্ছে যে মৃত্যুদণ্ড নাই এমন কোনো দেশে যেতে, কিন্তু ওটা তো ইউরোপের দেশে, সেইসব দেশে তো তাকে যেতে দিবে না। ভারতে এখন পালাতক এক প্রকার। চিন্তা করছেন যে আওয়ামী লীগ নেতারা এখন ভারতে গা ঢাকা দিবে। বিডিআর হত্যাকাণ্ডের বা ওই সেনা হত্যাকাণ্ডের পিলখানা ট্র্যাজেডির রিপোর্ট প্রকাশ, এতে ভারত ধরা খেয়েছে, ভারতের সম্পৃক্ততা। ওইটা নিয়ে এখন ইউনূস ট্রেড অফ করতে পারবে মোদির সাথে, যে ওইটা কি নাড়াচাড়া দিব, আরো আন্তর্জাতিক অঙ্গনে ফাঁস করে দিব যে তোমরা বাংলাদেশের সেনাবাহিনীকে হত্যা করেছো, তাহলে কেমন বেকায়দায় পড়বা। এবং বাংলাদেশের গুমের সাথে আন্তঃরাষ্ট্রীয় গুমে তোমরা জড়িত, সালাউদ্দিন গুম কেস, সুখরঞ্জন বালি গুম কেস, এই তিনটে ঘটনা, সুখরঞ্জন বালি, সালাউদ্দিন আর পিলখানা ট্র্যাজেডি, এই তিন ঘটনায় পুরো ভারতকে ইউনূস নাস্তানুবোধ করতে পারে, এবং তিন ঘটনাকে পুঁজি করে হাসিনা কামালকে ফেরত আনতে পারে। মোদি বাধ্য হতে পারে বাঁচার জন্য, যে ঠিক আছে ওকে ফেরত দিয়ে দিলাম, কামালকে ফেরত দিয়ে দিতে পারে। এই ভয়ে কামাল এখন গা ঢাকা দিয়েছে। কিভাবে ভারত ছাড়বে সেই চিন্তায় আছে। ইউনূস কি পারে দেখেছেন, টিউলিপের এমপিত্ব চলে যায়, যুক্তরাজ্যের নাগরিক কেমন বেকায়দায় পড়েছে, এখন ওই দেশে মুখ দেখাতে পারে না। শেখ রেহানা পুতুল, ওরা পালাতক এক প্রকার। পৃথিবীর কোথাও হাসিনা ঘনিষ্ঠরা প্রকাশ্যে চলাফেরা করতে পারছে না, চোরের মতো, পালাতকের মতো। জয়কে কেউ দেখেন, ভার্জিনিয়া বলেন, ওয়াশিংটন বলেন, নিউ ইয়র্কে তো ভুলেও আসবে না, মাইল খাবে নিউ ইয়র্কে আসলে। জ্যাকসন হাইট বা এইসব জায়গায় আসলে জনগণ পিটাবে ওরে, যাতে পুলিশ ধরে ধরুক, যে ওরে আগে মারি তারপরে জেল খাটলে খাটি। তো দর্শক, আমার দেশের খবর, ভারত ছেড়ে বা নিরাপদ আশ্রয়ের খোঁজে কামাল, এটা আমি মনে করি ইউনূসের নজিরবিহীন সফলতা। যে পালিয়েছে ভারতে, ওই মায়ের পেটের মধ্যে গিয়েছে, সেখান থেকেও এখন দৌড়ের উপর রেখেছে, এখন ওই জায়গা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে কামাল। মজা না? খুবই মজা। প্রত্যর্পণ ঠেকাতে ঠিকানা পাল্টে গোপন আস্তানায়, এর মানে ভারতে এখন কামাল পালাতক। ভেরি ইন্টারেস্টিং। মৃত্যুদণ্ডের বিধান নেই এমন দেশে পাড়ি দিতে চান, কিন্তু এটা সম্ভব না, কারণ হাসিনাকে ইউরোপ জায়গা দেয় না, ইউরোপ ছাড়া তো সব জায়গায় মৃত্যুদণ্ড আছে। বরং চীন, ইরান, এইসব জায়গায় আরো বেশি মৃত্যুদণ্ড। এইসব জায়গায় যাবেন, তারা নিজেরাই কিনা মৃত্যুদণ্ড দিয়ে দেয় আপনাকে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড। ঢাকার চিঠির পর বিচলিত হয়ে পড়েছেন। তো বিচলিত কি শুধু কামাল? এখানে রিপোর্টটা কামালকে নিয়ে, কিন্তু আরো বিচলিত হাসিনা। কারণ ইউনূস সরকার এভাবে এগোচ্ছে, ওই যে প্রেস সচিব বলেছে না, যে কামালকে দিয়ে শুরু করে এরপরে ধরবে হাসিনাকে। ঢাকার কসাইকে ফেরাতে তৎপর সরকার, মানে ইউনূসের তৎপরতায় কামাল এখন পালাতক। গণহত্যা মানবতা বিরোধী অপরাধের দায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত ছাড়ছেন, ছাড়বেন, প্রস্তুতি চলছে। মৃত্যুদণ্ডের বিধান নেই এমন কোন দেশ গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি নিয়ে এমন দেশে যাওয়ার চেষ্টাও করছেন। পূর্ব তিমুর যান, ভালো হয়, পূর্ব তিমুরে অনেকেই যায়, এরকম আমি জানি। এই বিষয়ে আলোচনা চলছে, তাও আমি জেনে বলছি, সোর্স থেকে বলছি। এবং এখানে কামালের চেহারা কেমন হয়েছে দেখেছেন? চোরের মতো, গুন্ডার মতো, গ্রামের স্যাঁচরা চোরের মতো। গ্রামে একসময় চোর ছিল, এখন ওই চোর নেই। যারা চুরি করতে যেয়ে ভাত খেয়ে আসতো, পত্রিকায় মাঝে মাঝে দেখতেন, বা গ্রামের একটা রিয়াল চিত্র, আপনার তরকারি খেয়ে ফেলতো। এই তরকারি খেতে যে এখন না আধুনিক যুগ, রান্না করলে পাতিলে হাড়িতে কালি পড়ে না, কিন্তু ওই সময় প্রচুর কালি পড়তো। তো কালি লাগতো হাতে, গায়ে, নাক মুখে। ওইটা দেখে আবার ধরতো যে তোর নাক মুখে কালি রাখছিস কিভাবে, তুই অমুক ঘরে চুরি করতে গেছস, তারপরে অমুক ঘরের তরকারি, বরিশালের বাসায় বলে শালুন খাইছস, ভাত খাই আসছো, মুরগির গোস্ত রান্না করা ছিল, কবুতরের গোস্ত রান্না করা ছিল, ওইগুলো খাইছো, আর খাইতে যাই তোর নাক মুখে কালি লাগছে।
এটা একটা চিত্র ছিল। তা কামালের অবস্থা হচ্ছে এরকম, চোরের মতো, পাতিল চোরের মতো দেখায়। কেন? ও জানে যে ওর ইউনুস বাংলাদেশের, ওর আব্বার আব্বা ইউনুস, শেখ মুজিবের আব্বা। শেখ মুজিবের চাইতে ইউনুসের মর্যাদা অনেক বেশি। ইউনুস আছে দুবাই, আরব আমিরাতের জেল থেকে বাংলাদেশিদের, আরব আমিরাতের আইন স্থগিত করে বাংলাদেশিদের ফেরত দিতে বাধ্য হয় বা দেয় যে ইউনুসের কারণে। সেই ইউনুস অনেক কিছুই ঘটাতে পারে, আমরা কল্পনাও করিনি সেই ঘটনা ঘটছে। অন্য জায়গায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি কলকাতার রোজডেলে ছিলেন, কিন্তু ওখান থেকে এখন এমন জায়গায় চলে গেছে, নেতাকর্মীদেরও বলছেন না, কেউ তার সাক্ষাৎ পায় না। ইন্ডিয়ানরা মনে করে তাদের যে সুযোগ পাইতো না খালেদা জিয়া না তারেক, কেউ প্রধানমন্ত্রী দিতে পারবে না। তাহলে কে হবে? ওদের জন্য বেস্ট চয়েস হলো তারেকের বউ। বলেন কি এভাবে ভেবে দেখিনি। এইভাবে এমন কেন তাও বলে দিই আমি। জি। কারণ তার বউয়ের সাথে খালেদা জিয়ার সম্পর্ক খুব মধুর না। সো খালেদা জিয়াকে ডরায় ইন্ডিয়া। সো এইটা বেস্ট চয়েস কাছে। কিন্তু আমরা তো দেখি জুবাইদুর রহমান তার শাশুড়ির প্রতি খুবই অনুরক্ত, চিকিৎসা দায়িত্ব নিচ্ছেন ভাই, সবসময়। আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছে ওই অগ্নিহোত্রীর যেসব কথাবার্তা হয়েছে বাংলাদেশের কারোর সাথে, ওই যে ভারতের রয়্যাল স্টেশন রাজেশ কুমার অগ্নিহোত্রী, হ্যাঁ ওই অগ্নিহোত্রী, আমি সেগুলার টেক্সট কপি দেখতে পারছি, পড়তে পারছি। তারপরে দর্শকদেরকে বলি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিদিন একটা রিপোর্ট পাঠায়, না ভারতের দূতাবাস একটা রিপোর্ট পাঠায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের বিষয় নিয়ে। সেখানে ভারতীয় রয়্যাল স্টেশন সচিব রাজেশ অগ্নিহোত্রী এরকম রিপোর্ট পাঠাচ্ছেন, সেটার যে কোনো ভাবেই হোক এটা গৌতম দাদার কাছে হাতে পৌঁছেছে এই রিপোর্টগুলো। এবং এটা তারা রেগুলার কথা বলে, রেগুলার এই অগ্নিহোত্রী রিপোর্ট আসে। তবে এটা উঠে নামাচ্ছে আবার, কখনো কখনো অগ্নিহোত্রী মনে করে না বিএনপির পজিশনটা ভালো না আমরা আগের জায়গায় নাই, আবার হঠাৎ করে এসব আগ্রহ দেখে কথা বলা শুরু করে। এরকম হচ্ছে, সবসময় একই রকম আছে ব্যাপারটা না। তো ওখানে দেখবেন আপনি যে তারা খালেদা জিয়াকে সবচেয়ে পছন্দ করে। তারেক জিয়া ক্ষমতা আসুক এটা চেয়ে প্রেফার করবে তারেকের বউ আসুক। এই জন্যই শেখ হাসিনা একবার বলেছিল অনেক আগে যে তারেকের বউ আসলে তো ভালোই হয় রাজনীতিতে। এই জন্যই বলতেছে ওরা এটা, এখানে রয়ের প্ল্যানটার সাথে এটা মিলে আসে। র সবচেয়ে ডেঞ্জারাস লোক মনে করে খালেদা জিয়াকে, কারণ এই মহিলা, আমি কেন দেখেন খালেদা, এটা তো এবারকার 23শে নভেম্বর আমাদের সেনাবাহিনী দিবস। গত সেনাবাহিনী দিবসে আমি প্রকাশ্যে লিখেছি একটা আর্টিকেল যে খালেদা জিয়া আমাদের ন্যাশনাল অভিভাবক। কেন খালেদা জিয়ার প্রশংসা করলাম? আমি জীবনে কোনোদিন বিএনপি করিনি, বরং আমার জিয়াউর রহমান বেঁচে ছিল, আমি তখনও জিয়াউর রহমানের বিরুদ্ধে আন্দোলন করিনি। আমার সাথে তাদের ফাইটিং হয়েছে, স্ট্রিট ফাইটিং। বলতে না বললেও সমস্যা ছিল, কারণ একটা ইমোশনাল দিক আছে, ছেলে মার অসুস্থতা চাই নাই, এগুলা নিয়ে কথা উঠবে, ফলে ওনাকে মুখ খুলতেই হতো পার্টিকে বাঁচাইতে গেলে। মানে পার্টির যারা কর্মী আর কি, মানে যারা পার্টিকে কান্দে করে নিয়ে ঘুরে বেড়ায়, সমাজকে ফেস করতে হয়, তো তারা বলবে কি আসলে, তাদের মুখে কিছু একটা দিতে হবে। সেটার জন্য তার সাহেবের কিছু উপায় ছিল না, ইয়ে ছাড়া এই ধরনের স্টেটমেন্ট দেওয়া ছাড়া কিছু উপায় ছিল না বলে আমি মনে করি। তাই কিন্তু তার আসলে মানে আপনি যুক্তি দেখালেন যে তার মায়ের অসুস্থ, এই কারণে তিনি দেশে আসতে পারতেছেন না, এই জন্য তিনি ক্লারিফিকেশন দিলেন যে আমি আসলে এই কারণে আসতে পারতেছি। বলছি যে তার কর্মীদের সমস্যাটা কেন্দ্র করে উনি কিছুই না বলে বিবৃতি না দিয়ে চুপ থাকতে পারতেন, কিন্তু বিবৃতি দিতে হয়েছে ওনার কর্মীদের দিকে তাকায়। কিন্তু হিতে বিপরীত হয়েছে এই সাফাইটা কর্মীদের পক্ষে পাবলিকের কাছে নিয়ে যাওয়ার মতন কনভিন্সিং না, এটা সবাই বুঝতেছে। কিন্তু তারেক সাহেব যেসব চিন্তা ভাবনা করে চলেন তাতে তাকে ভিন্ন কোনো উপায় ছিল না আসলে। এবং ওই যে আমি বলছি বটম লাইনটা হলো যে উনি তো আসতে পারবেন না দেশে, আসতে পারবেন না এই জন্য যে ওনার আসতে পারা বলতে যেটা উনি এই সিদ্ধান্ত তো অনেক আগে নিয়েছেন, কিন্তু আজকে না। যেমন প্রথম সিদ্ধান্ত হলো যে উনি হাসিনাকে ফেলার জন্য কথা বলবেন না কেন করার সাথে, এই সিদ্ধান্ত উনি নিচ্ছেন। এই খাল কাটা তো উনি করছেন। খাল কাটা কেন বলছে দেখেন, আপনি হাসিনাকে ফেলবেন না, তাহলে ক্ষমতা যাবেন কেমন? তাইলে আপনি এমন কেউ আপনাকে হেল্প করবে যার ভরসা আপনি বসে আছেন, সেই লোকটার উপরে আপনার কন্ট্রোল নাই, বা সেই লোকটা এমন কিছু করবে যেটা আপনার বিরুদ্ধে যাবে, সেই লোকটাকে আপনি কিছু ঘুষ দিতে হবে। তাহলে এই সিদ্ধান্ত আপনি নিচ্ছেন তো, তাহলে আপনি ভেবেছিলেন যেগুলো খুব সহজ, আপনার সহজ মাথার বুদ্ধি দিয়ে ভাবছিলেন আমেরিকা বোধহয় আপনাকে হাসিনা ভালাই দিবে না, তো হাসিনা আপনি দেখেন না শেষ পর্যন্ত কি হলো। আসলে বাইডেনের ইচ্ছা তো বাংলাদেশের বিরোধী দলকে হেল্প করা না, মানবাধিকার প্রতিষ্ঠা বাইডেনের ইচ্ছা। তা বাইডেনের ইচ্ছা হলো যে হাসিনাকে ফোর্স করে রাজি করানো, এই যে দেখো আমি কিন্তু এখন বিরোধী দলকে তাল দিচ্ছি, বুঝছো, যদি তুমি এখন আমার পক্ষে না আসো তাহলে কিন্তু আমি বিরোধী দলকে তাল দিব। আচ্ছা, এখন আমার পক্ষে আসো মানে কি, বাইডেনের পক্ষে হাসিনার যাওয়ার মানেটা কি? মানে হলো তুমি এবার চীনের হাত ছাড়ো, এইটা তোমাকে আমি চাপ দিয়ে চীনের হাত ছাড়ানোর ব্যবস্থা করবো। ওকে, যখন হাসিনা দেখলে যে বাইডেন যখন দেখলেন সম্ভব হচ্ছে না, 3 বছর হয়ে গেছে, 23 সালের জুনে তেমন সিদ্ধান্ত নিচ্ছে যার সম্ভব না, 22টা আমার কাছে মনে হচ্ছে ওই যে ইন্ডিয়া কানে কাছে গান করছে ওটা বেটার আমার জন্য। সে এখন দ্রুত হাসিনার সাথে কম্প্রোমাইজ করে ওটারই তো পরিণতি হলো যে হাসিনা ইলেকশন যাবে। ইলেকশনের পরে এবার দেখেন 7 জানুয়ারি ইলেকশন, 5 ফেব্রুয়ারি উনি একদম রীতিমতো চিঠি লিখে রাষ্ট্রদূতের হাত দিয়ে, কতগুলো এত ডিটেল বলছি এই কারণে যে বাইডেনের পক্ষে অস্বীকার করার কোনো উপায় নাই যে আমরা একসাথে কাজ করবো বলে চিঠিতে যে লেখা ছিল
এবং আমি ডোনাল্ড রো কিন্তু 10 দাওয়াত খেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু এই লেখাটার ভিতর দিয়ে এইটার মনে করার কিছু কেমন নাই যাচ্ছে বাইডেন কি না কি করছে, কোন সাংবাদিক কিভাবে কি লাগছে, ওটা সাংবাদিকের দায়িত্ব, এটা বলার সুযোগ নেই কিন্তু। কারণ এটা আপনার নিজের হাতের লেখা চিঠি, এবং চিঠির পার্সোনাল ক্যারিয়ার হচ্ছে পিটার হাস, আপনার রাষ্ট্রদূত। ফলে আপনি তার অমুক তমুক ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যে হাসিনার সাথে কম্প্রোমাইজে গেছেন, এটা হচ্ছে তার প্রমাণ। আপনারা একসাথে কাজ করার মানেটা কি আসলে? তাহলে এই 3 বছর ধরে যে আপনার মানবাধিকার আর কি ইয়ে বন্ধ করে দিবেন, ডলার পেমেন্ট বন্ধ করে দিবেন, এই যে গল্প কথাগুলো বললেন আপনি, তার মানে আপনার বাইডেন আপনার মাথায় কি আছে আসলে চিন্তা করেন। আপনার উদ্দেশ্য তো এটা না যে বিরোধী দলকে মানবাধিকার দেওয়া, বাংলাদেশের মানুষকে মানবাধিকার দেওয়া, এটা তো আমেরিকানদের প্ল্যান, মানে বাইডেনের আমেরিকান প্ল্যান না, এটা পরিষ্কার। এই জন্য আমি বারে বলতেছি, হাসিনা যখন বলতেছিল যা আমাকে ফেলার জন্য আমেরিকানরা আছে, এই জন্য আমি বারে বলছিলাম এটা প্রশ্নই আসে না। কারণ বাইডেন যে আপনার পক্ষে আছে, এটা তো বাইডেন চিঠি দিয়ে আপনাকে প্রমাণ করছে। আপনি এখানে এটা সরাবেন কেমনে? এখন আসেন মূল জায়গাটা। তাইলে এই যে তারেক প্ল্যান করলো যে এই আমেরিকানদের ঘাড়ে চড়ে আমি এখন হাসিনাকে ফালাই দিব, হাসিনাকে ফালানোর জন্য আমি নিজে কোনো উদ্যোগ নেবো না, আর আমি 28 অক্টোবরের মুভমেন্টটাকে এমন কোনো জায়গায় নিচে দিব না, বা নিজে এমন কোনো যাওয়ার মতো উদ্যোগ নেবো না যেটা হাসিনা পরের দিকে চলে যায়, মেলা দায়িত্ব নিতে হয়, এটা আমি করবো না। 28 অক্টোবর ওই জন্য ফেল করছিল, কারণ 28 অক্টোবর আগে 2023 সালের জুনেই তো বাইডেনের সাথে হাসিনার প্যাক্ট হয়ে গেছে। ফলে অক্টোবরে কি হবে এটা তো তারেকও জানে, যদি জানতে চায়। আমি জানি, তার জানবে না কেন? তাহলে এই যে তার হাসিনা পড়বে কি করে এটা আমি জানি না, মানে এই কাজের জন্য তাকে আর্মির সাথে কথা বলতে হবে। হাসিনা কে ফেলছে? আমি তো ফেলছে, কারণ আপনি আর্মির সাথে কথা বলবেন না কেন? আপনার খারাপ অভিজ্ঞতা, আপনার মাথা ভেঙে দিছিল, এটা কি আপনার পার্সোনাল ব্লুজ, পার্সোনাল খবর জায়গা থেকে আপনি রাজনীতি বিচার করতেছেন। কিন্তু আর্মির সঙ্গে তো তাদের ভালো সম্পর্ক, আর্মি বেগম জিয়ার সঙ্গে সালাম বিনিময় করে আর্মি সেনাপ্রধান। দুটা দুই জিনিস, তারেক জিয়া আর খালেদার দুটো আলাদা জিনিস। ইভেন আমি আপনাকে আরো ইনফরমেশন দিচ্ছি, মিলাই নিয়ে যদি কেউ রাজনীতিটাকে বলতে। তারেক জিয়া, সরি তারেকের মামা আর কি, মানে খালেদা জিয়া ছোট ভাইটা শামীম ইস্কান্দার, ইয়েস, শামীম ইস্কান্দার সাথে কথা হয়েছিল যারা হাসিনাকে ফেলছে সেই গ্রুপে। আমি আপনাকে নিশ্চয় গ্যারান্টি দিচ্ছি, কথা এত দূর পর্যন্ত গেছিল, মানে হাসিনা একবার খালেদাকে বিদেশ দিতেও পারে এরকম একটা সম্ভাবনা দেখা দিচ্ছিল। হ্যাঁ, আমি জানিছিল বলেছিলেন তখন। ইয়েস, ওইটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে এইবার শামীমকে পাঠিয়েছিল খালেদা জিয়া আমি সাথে কথা বলতে হবে, মেবি কথা একটা হয়েছিল। আমি যে আর্মিটার কথা বলতেছি যারা হাসিনাকে ফলাইছে, তারা পরিষ্কার করে বলে দিয়েছিল জাস্ট খালেদা ফ্লাইট যখন রওনা দিবে তার 1 থেকে 2 ঘন্টা আগে জাস্ট জাহাঙ্গীর গেটে ঢুকে যাবে, বাকি সব দায়িত্ব আমাদের। খালি উনি জাহাঙ্গীর গেটের মধ্যে পৌঁছাবেন, বাকি দায়িত্ব আমাদের। ওকে, তাহলে অ্যাকচুয়ালি প্ল্যান কি ছিল তাদের প্ল্যান ছিল 1 ঘন্টার মধ্যে খালেদার সাথে ডিল করে ফেলবো আমরা।